আজকের বাংলাদেশে শেখ মুজিবুর রহমানকে খাটো করে দেখা খুব সহজ। ফেসবুকে একটা মিম বানানো যায়, তার মূর্তি ভাঙা যায়, তার নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা যায়। কিন্তু ইতিহাস মিম দিয়ে মোছে না। 1971 সালে এই ভূখণ্ডের মানুষ যখন জানতো না বাংলাদেশ আদৌ হবে কিনা, তখন এদেশের মানুষ জেলে বন্দি একজন মানুষকে নেতা মেনেই নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল। মেজর জিয়াউর রহমান তাঁর নামেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই সত্যটা না মানলে বাংলাদেশের জন্মই ব্যাখ্যা করা যায় না। তাহলে 15ই আগস্ট কেন হলো? এটা কি শুধু কিছু মেজরের রাগের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে ছিল একটা আন্তর্জাতিক স্ক্রিপ্ট? 1972 থেকে 1975 মুজিবের শাসনামল নিয়ে সমালোচনা আছে, থাকবে। দুর্ভিক্ষ, চোরাচালান, আওয়ামী লীগের ভেতরের দুর্নীতি, রক্ষী বাহিনী দিয়ে বিরোধী দমন, বাকশাল গঠন করে একদলীয় শাসন, এসবই সত্য। অনেকে আজ এইগুলো দেখিয়ে বলেন 15ই আগস্ট অনিবার্য ছিল। এখানেই আমাদের থামতে হবে। একজন শাসকের ব্যর্থতা, দুর্নীতি, এমনকি স্বৈরাচারী হয়ে ওঠা, এর বিচার হতে পারে জনগণের ভোটে, আদালতে, ইতিহাসে। কিন্তু কোনো কিছুই, কোনো যুক্তি একটা পরিবারের শিশুসহ হত্যাকে বৈধতা দিতে পারে না। যদি ব্যর্থতাই হত্যার লাইসেন্স হয়, তাহলে পৃথিবীর কোনো রাষ্ট্রনেতাই বাঁচতেন না। 15ই আগস্ট যারা করল, তারা শুধু মুজিবকে মারেনি, তারা বাংলাদেশের সেনাবাহিনীর চেইন অফ কমান্ডকে চিরদিনের জন্য ভেঙে দিয়ে গেল। 15ই আগস্ট সেনাবাহিনী শিখল, চাইলে মেজররা ট্যাঙ্ক বের করে রাষ্ট্রপ্রধানকে মেরে ফেলতে পারে, আর কিছুই হবে না। এই শিক্ষার ফল আমরা সাথে সাথেই পেলাম। 15ই আগস্টের 2 মাসের মাথায় 3 নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ পাল্টা কু করলেন। 7 নভেম্বর সিপাহী বিপ্লবের নামে খালেদ মোশাররফ, কর্নেল হুদা, কর্নেল হায়দারকে ঢাকা ক্যান্টনমেন্টে নির্মমভাবে হত্যা করা হলো। এরপর 1977 থেকে 1981 পর্যন্ত জিয়াউর রহমানের আমলে 20টিরও বেশি কু এর চেষ্টা হলো। প্রতিবার শত শত সেনা অফিসারের মৃত্যু। শেষ পর্যন্ত এই ভাঙা চেইন অফ কমান্ডই 1981 সালে চট্টগ্রামে জিয়াউর রহমানকেও মৃত্যুর মুখে দাঁড় করায়। কাজেই 15ই আগস্ট শুধু একটি হত্যা ছিল না, এটা ছিল হত্যার সংস্কৃতি চালু করার দিন। 1970-এর দশকে আমেরিকার সবচেয়ে বড় ভয় ছিল বঙ্গোপসাগরে সোভিয়েত প্রভাব। ভারত সোভিয়েতের বন্ধু, বাংলাদেশ ও মুজিবের নেতৃত্বে ভারত সোভিয়েত ব্লকের দিকে ঝুঁকে আছে। আমেরিকা চাইছিল এই ব্লক ভাঙতে, পাকিস্তান চাইছিল 71-এর প্রতিশোধ নিতে। আমেরিকার ক্লাসিফাইড ফাইল এখন বলছে হত্যাকাণ্ডটা ছিল মূলত দেশীয় প্লট, কিন্তু আমেরিকার আগাম ধারণা ছিল আমেরিকান ও ভারতীয় কর্মকর্তারা আগেই বাংলাদেশে সম্ভাব্য কু নিয়ে আলোচনা করতেন। আর আমেরিকার নিজস্ব বিশ্লেষণ ছিল খুনিরা ছিল প্রো ইউএস, এন্টি সোভিয়েত, ইসলামিক এবং লেস প্রো ইন্ডিয়ান। মানে আমেরিকার সরাসরি খুন না করালেও খুনের পর কারা ক্ষমতায় আসবে, তাদের আদর্শ কি হবে, সেটা নিয়ে তাদের কোনো আপত্তি ছিল না, বরং স্বস্তি ছিল। এখানেই ইন্দোনেশিয়ার ইতিহাস দেখা জরুরি। কারণ 1975-এর বাংলাদেশ দেখলে মনে হয় 1965-র ইন্দোনেশিয়ার ফটোকপি। 1965 সালে ইন্দোনেশিয়ায় কি হয়েছিল? প্রেসিডেন্ট ছিলেন সুকর্ণ, ইন্দোনেশিয়ার স্বাধীনতার মহানায়ক যেমন আমাদের মুজিব। আমাদের চোখে তিনি ছিলেন বাম ঘেঁষা, সোভিয়েত চীন ঘনিষ্ঠ। হঠাৎ এক রাতে সেনাবাহিনীর ভেতরে বিশৃঙ্খলা তৈরি হলো, ক্যান্টনমেন্টের ভেতরে 6 জন শীর্ষ জেনারেলকে হত্যা করা হলো, দোষ চাপানো হলো কমিউনিস্টদের উপর। এরপর নায়ক হিসেবে আবির্ভূত হলেন মেজর জেনারেল সুহার্তো। তিনি সুকর্ণকে প্রথমে ক্ষমতাচ্যুত করলেন, পরে গৃহবন্দী করে নির্বাসনে পাঠালেন। নির্বাসনেই মারা গেলেন সুকর্ণ। সুহার্তো ক্ষমতায় এসে প্রথম কাজ করলেন ইন্দোনেশিয়াকে সুকর্ণ মুক্ত করা। সুকর্ণের নাম, ছবি, আদর্শ সব মুছে ফেলা হলো। আর সিআইএর দেখানো রাস্তায় ইসলামকে রাজনীতিতে সামনে আনা হলো বাম দমনের জন্য। এবার বাংলাদেশে আসুন। 1975 সালে স্বাধীনতার মহানায়ককে হত্যা করা হলো। তারপর সিপাহী বিপ্লবের নামে হত্যা করা হলো মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল খালেদ মোশাররফ সহ শীর্ষ সামরিক অফিসারদের। এটাই জাকার্তা মডেল, এমনটাই বলছেন অনুসন্ধানী সাংবাদিক ভিনসেন্ট বেবিন্স তার জাকার্তা মেথড বইতে। এই মডেলেই ইরানের মোসাদ্দেক, গুয়েতেমালার জ্যাকোবো, কঙ্গোর প্যাট্রিস লুমুম্বা,
ব্রাজিলের জোয়াও গোলার্ট, চিলির সালভাদোর আলেন্দেকে সরিয়ে দেওয়া হয়। তার উৎখাতের আগে রাজধানীর দেয়ালে দেয়ালে লেখা ছিল জাকার্তা ইজ কামিং, মানে ইন্দোনেশিয়ার মতো গণহত্যা আসছে। আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, প্যারাগুয়ে, উরুগুয়ে, পৃথিবীর দেশে দেশে 70 এবং 80-র দশকে এই জাকার্তা মেথড ব্যবহার করে আমেরিকা। প্রশ্ন হলো, এত বড় প্ল্যান হলো, মুজিব কেন টের পেলেন না? কেন 32 নম্বরের নিরাপত্তা এত সহজেই ভেঙে পড়ল? কারণ আঘাতটা এসেছিল ভেতর থেকে। পরিকল্পনাকারীরা মাসের পর মাস মিটিং করেছে খন্দকার মোশতাকের বাসায়, রমনা পার্কে, বার্ডে। রশিদ সরাসরি মোশতাকের সঙ্গে দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করত। তারা সিদ্ধান্ত নিয়েছিল বাকশাল ভেঙে মুজিবকে সরাতে হবে। মোশতাক ছিলেন মুজিবের ক্যাবিনেটের সবচেয়ে বিশ্বস্তদের একজন। আর সেনাবাহিনী, ফারুক রশিদরা ছিল মুক্তিযোদ্ধা, মুজিবের স্নেহের পাত্র। মুজিব ভাবতেন তারা তার ছেলে। তাই 15ই আগস্ট ভোরে যখন ট্যাঙ্ক বের হলো, সেনাপ্রধান শফিউল্লাহ কোনো পাল্টা নির্দেশ দিতে পারলেন না। রক্ষী বাহিনীকে ইচ্ছে করেই ব্যারাকে আটকে রাখা হয়েছিল। বিশ্বাসঘাতকতার সমীকরণটা ছিল শত্রু বাইরে না, শত্রু ঘরের ভেতরে। হত্যার চেয়েও ভয়ঙ্কর ছিল হত্যার পরের কাজ। 26 সেপ্টেম্বর 1975 খন্দকার মোশতাক নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেই জারি করলেন ইন্ডেমনিটি অর্ডিন্যান্স। আইনে লেখা হলো 15ই আগস্টের ঐতিহাসিক পরিবর্তনের সাথে জড়িত কারো বিরুদ্ধে কোনো আদালতে যাওয়া যাবে না। মানে আপনি খুন করবেন আর আইন করে বলবেন আপনার বিচার করা যাবে না। পৃথিবীর ইতিহাসে এমন আইন দ্বিতীয়টা নেই। এই আইনকে পরে 1979 সালে বৈধতা দেওয়া হয়। খুনিদের তখন পুরস্কার হিসেবে বিভিন্ন দেশে রাষ্ট্রদূত বানানো হলো। মোশতাক তাদের বললেন সূর্য সন্তান। এই আইনটা 21 বছর বাংলাদেশকে বিচারহীনতার সংস্কৃতিতে ডুবিয়ে রাখল। 1996 সালে বাতিল হবার পর বিচার শুরু হয়। একটা রাষ্ট্র যখন বলে বিচার করা যাবে না, তখন সেই রাষ্ট্রে আর ন্যায় বিচার থাকে না। 15ই আগস্টের ইন্ডেমনিটি থেকেই বাংলাদেশে বিচারহীনতার কালচার শুরু। তাই আজ যখন আমরা মুজিবকে নিয়ে ট্রল করি, তার শাসনের সমালোচনা করি, সমালোচনা করাই উচিত। কিন্তু মনে রাখতে হবে, সমালোচনা আর হত্যা এক জিনিস নয়। হত্যা দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না, হত্যা শুধু নতুন হত্যার জন্ম দেয়। 15ই আগস্ট থেকে 3 নভেম্বর, 7 নভেম্বর, 30 মে, এই রক্তের চক্র তার প্রমাণ। ইন্দোনেশিয়া সুহার্তোর পর ঘুরে দাঁড়িয়েছে, সুকর্ণকে আবার জাতীয় বীর হিসেবে ফিরিয়ে এনেছে। বাংলাদেশও কি পারবে ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখে সামনে এগোতে? এটাই এবারের 15ই আগস্টের সবচেয়ে বড় প্রশ্ন।